মর্নিং স্টুডেন্টস, 2024-এ অ্যাপ্রক্স 11 লক্ষ কর্মী ছাঁটাই হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইড। এবং তার মধ্যে প্রায় শুধু হার্ডকোর আইটি প্রফেশনাল যদি ধরো তাহলে প্রায় 1.5 থেকে 2 লাখ আইটি প্রফেশনালস আছে যারা হার্ডকোর আইটির ইন্ডাস্ট্রিতেই কাজ করতেন। এবং অন্যান্য ইন্ডাস্ট্রিতেও নিশ্চয়ই জানো আইটি প্রফেশনালদের হায়ার করা হয়, সো অন্যান্য ইন্ডাস্ট্রি থেকেও নিশ্চয়ই অনেক আইটি প্রফেশনাল তারা চাকরি হারিয়েছেন। তো এই যে কর্মী ছাঁটাই এটা হয় মানে তার কারণটা যদি একটু তলিয়ে দেখো তাহলে কিন্তু মেন যে রিজন সেটা কিন্তু এআই এর অ্যাডভান্সমেন্ট। এবং অনেক কোম্পানি হয়তো তাদের কর্মী মানে এমপ্লয়ি রিটেনশন যে পলিসি, মানে একটা এমপ্লয়ি হয়তো 1.5 বছর 2 বছর 3 বছর 5 বছর বা আরও পুরনো এতদিন ধরে কাজ করছে, একটা ভালো পারফরমেন্স দেখিয়ে, এবং সেই কর্মীকে হয়তো ছাঁটাই করার ক্ষেত্রে অনেক কোম্পানি আছে যারা যথেষ্ট সহমর্মী, তাদের পলিসি যথেষ্ট ভালো স্ট্রং, যে তারা ঝট করে এরকম কর্মী ছাঁটাই করে না, সেরকম প্ল্যান করে না, কিন্তু তারাও বাধ্য হয় অনেক সময় কম্পিটিশানে টিকে থাকতে। কারণ যখন একটা ইন্ডাস্ট্রির কোনো একটা কম্পিটিটার তা মানে সে ওই কস্ট কাটিংয়ের জন্যে কর্মী ছাঁটাই করলো এবং সেক্ষেত্রে তার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের প্রাইসটাও কমে গেল, তো সেই সেম প্রাইসে অ্যাটলিস্ট সেল করার জন্যে অন্য কোম্পানি বা অন্য যে কম্পিউটার যারা আছে তাদেরও কিন্তু বাধ্য হতে হয় কর্মী ছাঁটাই করতে। কারণ আজকের এআই এর সফটওয়্যার এমন এসে গেছে যে সফটওয়্যার দিয়ে আগে যেটা হয়তো 10 জন কি 100 জন, ইভেন 100 জন যে কাজ করতো সেই কাজ হয়তো এখন আরও অনেক মানে কম সংখ্যক লোক লাগছে। তো বাকি যে এক্সট্রা যে এমপ্লয়ি সেটাকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে শুধু এই কারণে যে ওই স্যালারিটা বেঁচে যাবে। এবং সেটা যদি হয় তাহলে প্রথম কথা কোম্পানির যারা মালিক আছেন তাদের এক্সট্রা একটা প্রফিট আসে, এবং অবশ্যই যে কস্টিং প্রোডাক্ট, সেই প্রোডাক্টের যে ফাইনাল প্রোডাক্টের যে কস্ট সেটাও কমানো যায়। এই যে এমপ্লয়ি যাদের মানে চাকরি চলে যাচ্ছে তাদের মধ্যে কিন্তু এমনও অনেকে আছে যারা কিন্তু আবার চাকরি পাচ্ছে অন্য কোম্পানিতে, যাদের এক্সপিরিয়েন্স ভালো এবং যারা ভীষণ অ্যাডাপটিভ, যাদের লার্নিং ক্যাপাসিটি আছে, কুইক লার্নিং ক্যাপাসিটি আছে। একটা উদাহরণ দিয়ে তোমাদের যদি বলি, একটা সময় একটা ট্র্যাডিশন ছিল যে কোনো একটা সফটওয়্যার বিল্ড করার ক্ষেত্রে অনেক ডিপার্টমেন্ট ছিল, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড, এবং সেই ব্যাক এন্ড ফ্রন্ট এন্ডেরও আবার বিভিন্ন পার্ট ছিল। কেউ হয়তো হার্ডকোর প্রোগ্রামার, সে অনলি কোডিং নিয়ে কাজ করবে, কেউ হয়তো লজিক সেট করবে, কেউ হয়তো বিভিন্ন ডেটাবেস সেটাকে ম্যানেজ করবে, আবার কেউ হয়তো সামনে যে সফটওয়্যারের যে আউটলুক সেটাকে দেখবে, বা ইউজার ইন্টারফেস যেটাকে বলা হয় ডিজাইন পার্টটা দেখবে, এরকম। কিন্তু এখন এআই এর টুলস ইউজ করে কোনো একজন বা দুজন সফটওয়্যার প্রফেশনাল তারাই কিন্তু যে কাজ হয়তো আগে 10 জন মিলে করতো সেটা করে ফেলতে পারছে। কোনো একটা বিষয় স্পেশালিস্ট ধরো যে সে একজন হার্ডকোর প্রোগ্রামার, হার্ডকোর কোডার, সে যদি এবার বাকি জিনিসগুলো কীভাবে অপারেট করতে হয় শিখে নিতে পারে চট করে এআই টুলস ইউজ করে, যে বাকি জিনিসগুলো কী করে অপারেট করতে হয়, তাহলে সেই কিন্তু টিকে থাকবে। অ্যাটলিস্ট সেই কোম্পানি থেকেও যদি তার চাকরিটা চলে যায়, সে অন্য কোনো কোম্পানিতে গিয়ে ওই একই স্যালারি অথবা আরও বেটার স্যালারি নিয়ে চাকরি পেতে পারে। তো এখন যেটা ব্যাপার এসে গেছে সেটা হচ্ছে আর ওই কোনো একটা বিষয়ে মানে একদম মাস্টার হয়ে গেলাম এবং অন্য বিষয়গুলো কিছু জানলাম না, তেমন কিন্তু করলে হবে না। আমি এর আগেও আমার অনেক ভিডিওতে বলেছি, নিজের ইন্ডাস্ট্রিতে যে ইন্ডাস্ট্রি টার্গেট করে এগোচ্ছ সেই ইন্ডাস্ট্রির A to Z সমস্ত ব্যাপারে একটা ওভারঅল নলেজ থাকতেই হবে। হ্যাঁ, কোনো একটা কি দুটো বিষয়ে তোমার স্পেশালাইজেশন থাকতেই পারে, সেটাই তুমি মাস্টার হতেই পারো, কিন্তু ওভারঅল কীভাবে প্রসেসটা হচ্ছে সেই প্রসেস নিয়ে যদি আইডিয়াটা তোমার থাকে, এবং কী এআই এর টুলস ইউজ হচ্ছে, এআই এর টুলস দিয়ে কীভাবে তুমি একাই চেষ্টা করলে পুরো প্রসেসটা করতে পারো পুরো ওই ইন্ডাস্ট্রি রান করানোর জন্য, সেটাও কিন্তু শিখতে হবে। MBA যদি করে নিতে পারো একবারে গ্র্যাজুয়েশনের পরে যে কোনো সাবজেক্ট থেকে, এসে আর্টস কমার্স সায়েন্স ইভেন বিটেকের মতো টেকনিক্যাল কোর্স করার পরে MBA যারা করে নেয় তাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ এটাই থাকে যে তাদের মধ্যে কুইক লার্নিং যে মেন্টালিটি না সেটা তৈরি হয়ে যায়। কারণ 2 বছরের কোর্সের মধ্যে MBAতে এই সমস্ত স্কিলগুলোই শেখানো হয়, যে কী করে চট করে শেখা যায়, কী করে মেন বিষয়বস্তুটার উপর ফোকাস করা যায়, এবং ইমোশনাল ইন্টেলিজেন্স বা সফট স্কিল সেইটাও কিন্তু এই MBA কোর্সের মধ্যে শেখানো হয়, যে সমস্ত স্কিলগুলো
আজকের মার্কেটে ভীষণ ডিম্যান্ড আছে, এবং তার সাথে সাথে ডেটা সায়েন্স বা বিজনেস অ্যানালিটিক্স এই বিষয়গুলোর ওপর যদি তুমি একটু ফোকাস করে করতে পারো এমবিএটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটোই, তাহলে কিন্তু তোমরা অনেক বেশি ফিউচার রেডি হয়ে যাবে। এবং মাথায় রাখবে এমবিএ করার সময় কোন কলেজ থেকে এমবিএ করছো সেইটা কিন্তু একটু দেখে শুনে নিতে হবে। এই কারণ অনেক কলেজ আছে, প্রাইভেট কলেজ, যে কলেজ ধরো আজ থেকে 2 বছর 3 বছর বা 5 বছর পর ধরো কলেজটা উঠে গেল। এবার তুমি ধরো কোনো কোম্পানিতে চাকরি পেয়ে গেছিলে, কিন্তু আলটিমেটলি তুমি সুইচ করছো অন্য কোনো কোম্পানিতে, এবং যে কোনো কোম্পানিতে চাকরি পেলেই তারা একটা এমপ্লয়ি ভেরিফিকেশান করে এবং সেটা দেখে যে তার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেগুলো আছে সেগুলো ঠিক কিনা, এবং তার জন্য সেই সমস্ত ইনস্টিটিউটে মেল বা ফোনের মাধ্যমে মানে রিয়েলি তুমি ওই কোর্সটা করেছো কি না সেটা যাচাই করে। এবং সেক্ষেত্রে যদি তোমার কলেজ প্রাইভেট হয়ে থাকে এবং সেক্ষেত্রে তোমার ইউনিভার্সিটিও যদি প্রাইভেট হয়ে থাকে এবং দুটোই যদি উঠে গিয়ে থাকে, মানে ইউনিভার্সিটি উঠলে তো কলেজ উঠবেই, যাই হোক অনেক সময় ইউনিভার্সিটি উঠে গেলে সেই কলেজ হয়তো অন্য কোনো ইউনিভার্সিটির সঙ্গে অ্যাফিলিয়েটেড হয়ে যায়, সেটা আলাদা। তো মোট কথা ধরো তুমি যেখানে অ্যাডমিশান নিয়েছিলে তারা সবাই উঠে গেছে, মানে আর এই মুহূর্তে এক্সিস্ট করে না, তাহলে আর সেইখানে কিন্তু ভেরিফিকেশান হওয়ার সম্ভাবনাটা নেই। আলটিমেটলি কিন্তু একটা নেগেটিভ এফেক্ট আসবে। সেই জন্য আমি তোমাদের সাজেস্ট করব যে কলেজ প্রাইভেট হোক, কারণ প্রাইভেট কলেজে তুমি প্লেসমেন্টের ক্ষেত্রে এক্সট্রা অনেক সাপোর্ট পাবে, এক্সট্রা অনেক ফেসিলিটিস পাবে ভালো প্রাইভেট কলেজ, কিন্তু সেই কলেজটি যেন সরকারি কোনো ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড থাকে, সেটা কিন্তু একটু বেটার হয়, আমার মনে হয় একটু সেফ হয় ব্যাপারটা। যেমন আমি একটা উদাহরণ দিয়ে যদি বলি, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার সায়েন্স একটি অসাধারণ ভালো প্রাইভেট এমবিএ কলেজ, কিন্তু এই কলেজটি কিন্তু প্রাইভেট হলেও সরকারি ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যেটার এক সময় ডব্লিউবিউটি নাম ছিল, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এবং এটা একটি রাজ্য সরকারের ইউনিভার্সিটি। তো বুঝতেই পারছো এই কলেজ থেকে যদি তুমি এমবিএ করো তাহলে কিন্তু সেই ডিগ্রিটা তুমি ওই ইউনিভার্সিটি থেকে পাচ্ছ, ম্যাকআউট থেকে পাচ্ছ, কলেজের ফ্যাকাল্টি মেম্বাররা পড়াচ্ছেন, সেখান থেকে প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্ট পাচ্ছ, সব কলেজ থেকেই পাচ্ছ, কিন্তু ডিগ্রিটা তুমি পাবে কিন্তু ইউনিভার্সিটি থেকে। তো যখন ওই তোমার ভবিষ্যতে কোনো এইরকম প্রবলেম অ্যারাইজ করবে ভেরিফিকেশানের ক্ষেত্রে, তখন কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ ওই সরকারি ইউনিভার্সিটি নিশ্চয়ই ওরকম ভ্যানিশ হয়ে যেতে পারে না, উঠে যেতে পারে না, কোনো কারণে হয়তো নাম চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু উঠে যেতে পারে না। যাই হোক, তো এই ব্যাপারটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং এছাড়া যদি একদম টায়ার 1 যে সমস্ত সোকল্ড সরকারি যে সমস্ত কলেজ আছে, আইআইএমের মতো যে কলেজগুলো আছে, সেগুলো থেকে যদি করতে পারো সেটা তো খুবই ভালো। কিন্তু আমি সব সময়তেই মিডিওকার যে সমস্ত স্টুডেন্ট, সোকল্ড মিডিওকার যে সমস্ত স্টুডেন্ট যারা ক্যাটের মতো এক্সাম, ওরা একটা কম্পিটিটিভ এক্সামে হয়তো খুব ভালো র্যাঙ্ক করতে পারেনি, তাদের কথা চিন্তা করি। তো যারা এমবিএর যে কোয়ালিটিসগুলো যে ওই কোর্স থেকে পাওয়া যায়, এটা যারা শিখতে চায়, শিখে যারা নিজেদের সমৃদ্ধ করতে চায়, তারা শুধু ওই একটা এক্সাম ক্র্যাক করতে পারেনি বলে কোনো একটা কোর্স করতে পারবে না, কোনো একটা শিক্ষা নিতে পারবে না, বা কোনো একটা ডিগ্রি পাবে না, এটাও আমার খুব একটা মানে জাস্টিফাইড বলে মনে হয় না। সো আমি তোমাদের বলবো অবশ্যই প্রাইভেট কলেজে অ্যাডমিশান নিতেই পারো, এবং অবশ্যই সেখানে মানে যে সমস্ত কলেজে ভালো এমপ্লয়িজ আছে, মানে ভালো ফ্যাকাল্টি মেম্বার আছে বা ভালো নন টিচিং স্টাফেরা আছেন, কারণ সেই কলেজে তুমি 2 বছর পড়াশুনো করবে, সেখানে শুধু ফ্যাকাল্টি মেম্বার নয়, তার সাথে সাথে যে নন টিচিং স্টাফেরা আছে তাদের সঙ্গেও তোমাদের প্রচুর ইন্টারাকশান হবে। তো সেই সমস্ত ব্যাপারগুলো দেখে নিতে হবে, সেখানে প্লেসমেন্টের ফেসিলিটি কেমন আছে সেটা দেখে নিতে হবে, ট্রেনিংয়ের ব্যবস্থা হয় কিনা সেগুলো দেখে নিতে হবে, রেগুলার প্র্যাকটিক্যাল যে সমস্ত ট্রেনিং দেওয়া হয় সেগুলো হয় কিনা ঠিকঠাক, সেগুলো খোঁজখবর নিতে হবে, এবং অবশ্যই প্লেসমেন্ট ড্রাইভের আয়োজনটা হয় কিনা, কোন কোন কোম্পানির সঙ্গে টাই আপ আছে সেগুলো দেখে নিতে হবে, এবং স্পেশালাইজেশানস কী আছে, নেক্সট জেন স্পেশালাইজেশান যেগুলো আমি বলি, ডেটা সায়েন্স বা বিজনেস অ্যানালিটিক্স এই টাইপের স্পেশালাইজেশানস অফার করছে কিনা সেটা দেখে নিতে হবে। দেখে নিয়ে তারপর অবশ্যই দেখে নিতে হবে ওই যে ইউনিভার্সিটি যদি সরকারি হয় বেটার, প্রাইভেট ইউনিভার্সিটি হলেই যে খারাপ তা নয়, কিন্তু ওই প্রবলেমটা অ্যারাইজ করতে পারে। তো সেটাও দেখে নিও তোমরা, প্রচুর ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেখান থেকে পাস করার পর স্টুডেন্টরা ইভেন 1 কোটি টাকার প্যাকেজও পেয়েছে, গত বছরই 2024-এর কথা বলছি, নিশ্চয়ই তোমরা দেখেছো অ্যাড। তো যাই হোক, এই ব্যাপারগুলো দেখে নিয়ে, এবং যে ফিজ, সেই ফিজ যদি তোমাদের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে হয়, খুব বেশি মাত্রা ছাড়া না হয়, তাহলে অবশ্যই অ্যাডমিশান নিয়ে নিতে পারো।
ওকে। এবং ওই ফিজের কথায় যদি আসি, একটা প্রাইভেট এমবিএ কলেজ, সেই কলেজের ফিজ একটু বেশি হবেই, কারণ এমবিএ এমনিতেই এটি প্রিমিয়াম কোর্স। এই কোর্স করাতে যে সমস্ত ফ্যাকাল্টি মেম্বারদের প্রয়োজন হয় তারা প্রচণ্ড এক্সপিরিয়েন্সড হয়, তারা হাইলি কোয়ালিফাইড তো হয় এবং ইন্ডাস্ট্রি থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আসেন, এবং অনেক সময় অনেক কোম্পানির সঙ্গে টাই আপ করে সেখান থেকে প্রফেশনালদের হায়ার করা হয়, সেখান থেকে তারা এসে ট্রেনিং দেন। এই সমস্ত এমপ্লয়িজদের যে মানে স্যালারি, সেটা কিন্তু যথেষ্ট হাই। সেই ব্যাপারটা মেনটেন করতে হয়। কলেজের ইনফ্রাস্ট্রাকচার আছে, কলেজের যে মেনটেনেন্স কস্ট আছে, কলেজের অন্যান্য যে কস্টিং রয়েছে, এই সমস্ত মিশিয়ে, প্লাস ল্যাব আছে, নিশ্চয়ই জানো, কম্পিউটার ল্যাব, সেখানে একদম আপ টু ডেট সফটওয়্যার থাকতে হবে, আপডেটেড যে সমস্ত সফটওয়্যার আছে, যে সমস্ত এআই এর টুলস আছে, সেইগুলো থাকতে হবে, কম্পিউটারের কোয়ালিটি ভালো হতে হবে। এইগুলোতে হিউজ কস্ট হয়ে যায়। তো সব মিলিয়ে কস্টিং বাড়বেই, সব মিলিয়ে প্রাইভেট কলেজে কস্টিং ওই জন্যই একটু বেশি হবেই। মিনিমাম 5 থেকে 5.5 লাখ টাকা একটা স্ট্যান্ডার্ড এমবিএ কলেজে যদি তুমি অ্যাডমিশন নাও, যেখান থেকে ভালো প্লেসমেন্টস অ্যাসিস্ট্যান্স পেতে পারো, ভালো এডুকেশান কোয়ালিটি আছে এই এসভিআইএমসিএসের মতো, তো অন্যান্য কলেজের ক্ষেত্রে সেটা আরও বেশি হতে পারে। তো এই সমস্ত ব্যাপারগুলো দেখে নেবে প্রাইভেট কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে। দেখে নিয়ে যদি সব কিছু ঠিকঠাক মনে হয়, তাহলে অবশ্যই এখন থেকেই 2025-26 সেশনে যেহেতু অ্যাডমিশান অলরেডি স্টার্ট হয়ে গেছে, প্রফেশনাল অ্যাডমিশান বলো, যাই বলো, ক্যাটের রেজাল্টও বেরিয়ে গেছে, বা অন্যান্য ম্যাট ভ্যাট, জিম্যাট তো এমন একটি এক্সাম যেটা তুমি নিজেই মানে দিতে পারো বছরে, প্রায় মনে হচ্ছে 4 থেকে 5 বার হয়, এবং তুমি একাধিকবার দিতে পারো একটা বছরে। ওকে। তো এই টাইপের এক্সামগুলো, এন্ট্রান্স এক্সামগুলোও কিন্তু মানে এইগুলোর মাধ্যমে কিন্তু এই সমস্ত কলেজে অ্যাডমিশান পাওয়া যায়। তো কোন কলেজে কোন এন্ট্রান্স এক্সাম মানে অ্যাকসেপ্ট করে, বা কোন কোন কলেজে ডাইরেক্ট তোমার একদম যে অ্যাকাডেমিক রেজাল্ট গ্র্যাজুয়েশানে, সেই রেজাল্টের ভিত্তিতেই অ্যাডমিশান হয়, এই সমস্ত বিষয়ে খোঁজখবর নাও। এবং মনে রাখবে, এমবিএ কলেজে মানে টাকা দিলেই কিন্তু অ্যাডমিশান হওয়া যায়, মানে পাওয়া যায় না। ভালো কলেজে কিন্তু জিডিপিআই সেশন থাকে। এসভিএমসিএসের মতো কলেজে অ্যাডমিশান পেতে গেলে তোমার একটা মিনিমাম পার্সেন্টেজ মার্কস থাকতে হবে, এবং তার সাথে অবশ্যই কোনো না কোনো একটা এন্ট্রান্স এক্সাম, সেখানেও একটা পার্সেন্টেজ থাকতে হবে, এবং তারপর জিডিপিআই সেশন আছে তাদের নিজস্ব। সেইগুলো সব যদি তুমি ওভারঅল মানে কোয়ালিফাই করতে পারো, তবেই কিন্তু সেইখানে কলেজে অ্যাডমিশানের চান্স পাবে। তো এই সমস্ত বিষয়ে খোঁজখবর নেওয়া স্টার্ট করো। আমি অবশ্যই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ভালো ভালো প্রাইভেট এমবিএ কলেজ আছে, সেই সমস্ত কলেজের নাম, তাদের ওয়েবসাইটের ডিটেলস সব আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা ডাইরেক্ট সেই লিঙ্কে ক্লিক করে সেই সমস্ত কলেজের ওয়েবসাইট ভিজিট করতে পারো, এবং সেখানে অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম থাকলে সেটা ফিল আপ করে রাখতে পারো। তাহলে তাদের এক্সিকিউটিভরা যখন তোমাদের কল করবে, তোমরা তাদের থেকে আরও ডিটেলে অনেক কিছু জেনে নিতে পারবে। এবং অবশ্যই যদি এই সমস্ত কলেজ নিয়ে, বা এই এমবিএ কোর্স নিয়ে, বা স্পেশালাইজেশন নিয়ে, বা অন্য কোনো কোর্স নিয়ে যদি আরও কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলসও নিচে দেওয়া থাকবে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।